তাড়াতাড়ি আমরা শেষ করতে পারি। 15টা স্লাইড আছে, অনেক স্লাইড আমাকে পড়তে হবে না, এরপরে তোমরা বের হবো। আর এইটা না করলে আজকে ওইটা হবে না, তার মানে মাইক্রোবায়োলজি ছাড়াই আমাদের পরীক্ষা নিতে হবে, যেটা উচিত না। সো ডেইরি মাইক্রোবায়োলজি আমাদের এই কোর্সের 2টা পার্ট। অ্যাকচুয়ালি আমরা 3 and 3 6 ক্রেডিট করতাম, 2টা এটা কম্বাইন করে দেওয়া হয়েছে উইদাউট রিডিউসিং। সো হিউজ প্রেশার, তোমাদের সবটা হয়তো কভার করবো না তোমাদের, বাট স্টিল করতে গেলে বেশ একটু চাপ আমাদের জন্য, তোমাদের জন্য। সো যতটুকু কভার করা যায়। আমাদের কিছু টার্ম আছে মাইক্রোবায়োলজি পড়তে, জাস্ট এ মিনিট কথা বলে নিন। কি সমস্যা পাইতো শিখে? স্যার পারিতোষিকের কোনো সমস্যা নেই, বেসিক্যালি হচ্ছে যে পারিতোষিকের এখন 4 টেবিলে গেছে, নতুন মধ্যে গেছে, ও অফিসেই বসে না। আচ্ছা, সে অফিসেই বসে আছে খেলা বসে। আচ্ছা, কি নাম? প্রোগ্রাম হচ্ছে সেতু বাবা। আচ্ছা স্যার এখন আপনি বলি সেটা হচ্ছে আপনি সরাসরি ডিডি স্যারের সাথে কথা বলেন যে আমার একটা ফাইল আপনার অফিসে দিয়ে পড়ে আছে, এটা বললে ফোনে আমি কথা বলতে হবে নাকি আমি যাবো? স্যার যেমন বলছি কৃষি বিভাগে ফাইলের এরকম পড়েছিল, ওই সাইড স্যার যাই দেখা দিলে ফাইল ছাড়াই দিচ্ছে। আচ্ছা, আমার বৃহস্পতিবার 11টা থেকে 12টা পরীক্ষা আছে। স্যার আমরা কনফার্ম করবো যে কোন সময় ডিডি স্যার থাকে, তখন আপনারা আমি কনফার্ম করবো। তো যদি 12টার সময় থাকে আমি ওইদিকে চলে যাবো। জি স্যার, এখন কথা হচ্ছে যদি ফাইল যদি কখনো সমস্যা হয় কিন্তু আমাদের কাছে দেয়, আমরা ঠিক করে দিই। কোনো সমস্যা নাই, ফাইল এটা জাস্ট এটাও পারবে, যদি সমস্যা থাকে আমাদেরকে দিবে, আমরা সেই সমস্যার সলিউশন দিয়ে দিব, মানে এইটা স্বাভাবিক হয়ে আসছে বিষয়টা। কিন্তু সমস্যা তো পার হয়েছে, যে সমস্যার কথা বলেছে সেগুলো পার করে দিচ্ছে না। এখন যদি থাকে আমি আপনার সহজ কথা ডিডি স্যার বলবো যে আপনার যদি আপনার অফিসে আপনার দীর্ঘদিন ফাইল করে আছে পাইতোষিকটা সারা ব্যবস্থা। এখন ওনার দায়িত্ব হচ্ছে ছেড়ে দেওয়া, যদি কোনো সমস্যা থাকে যদি আপনাকে বলে সমস্যা আমরা ঠিক করে দেবো, কিন্তু এভাবে তো দীর্ঘদিন পড়ে থাকতে পারে না। যেমন সায়েন্স স্যারের ফাইলটা লাস্ট বৃহস্পতিবার যে সরাসরি ডিডি স্যারের সাথে কথা বলছে। আচ্ছা, তুমি খোঁজ খবর নাও কখন থাকে, আমাকে ইনফর্ম করো। 11টা থেকে 12টা শুধু পরীক্ষা। ওরা যদি বলে যে স্যার যে আমাকে পারিতোষিকের নতুন আইন হবে, তারপর আমরা দেখি ওইটা নতুন আইন হলে যেদিন আইন হবে তারপরের দিন থেকে যেসব পারিতোষিক জমা হবে সেগুলার, এটা আগের তো আগের। আজকে যদি পারিতোষিকের আইন পাস হয় তোমাদেরটা ওই নতুন আইনের আওতায় পড়বে না। জি স্যার, এটা হলো কথা। মানে উনি যদি এটা বলেন যে আমাদের পারিতোষিকের আইন, ঠিক আছে, আমরা আগামীতে আপনারা যদি যখন আইন করবেন আমরা ওই আইন অনুযায়ী আমরা পারিতোষিক জমা দেবো। পারিতোষিক শেষ না, এইটা তাদের বলার সাহস হবে না। আর যদি বলে এখন তো না বুঝে বলবে, কারণ আজকে একটা আইন পাস হলে কাল থেকে এই আইনের আওতায় জিনিসগুলা কাল থেকে অ্যাপ্লিকেবল, কিন্তু এর আগে মানে গতকাল যেটা হয়েছে সেটাই আইনের আওতায় আসবে না। পরীক্ষায় তো যখন ফাইল ছাড়ছে তার থেকে দীর্ঘদিন যাবত তার অফিসে ফাইলটা পড়েছে। আজকে তুমি যোগাযোগ করো, আমি আর যদি সেতু থাকে তুই পার্সোনালি গিয়ে কথা বলো কি সমস্যা, ঠিক আছে? ওই যে কর্মকর্তা সে বছরে একদিন অফিস করে সময়, সে বছরে যে কখন আসবে এরকম একটা টাইম, মানে তার টেবিলে যে আমি লিখে ইস্যু করবো হাসান বেশি কথা হবে তা খেয়াল খুশি যে আসলে। আচ্ছা, আমি বুঝতে পারছি, তুমি ডিডি কে ধরে দাও আজকে। জি জি, ডিডি স্যার এখন ব্যবস্থা নেই। ঠিক আছে, আমি সরি যে একটু অবশ্যই কথা বলতে হবে। সো মাইক্রোবায়োলজি আমাদের, তোমরা জেনারেল মাইক্রোবায়োলজি পড়েছো, কিছু টার্ম চলে আসবে, কিছু ক্লাসিফিকেশন চলে আসবে, সেটা এখানে আমি লিস্ট আউট করেছি, যেটা আমাদের আমি কভার করব না, এটা অলরেডি কভার্ড। তোমরা জানো, শুধু রিক্যাপ করতে হবে আর কি। ব্যাকটেরিয়া, জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ ডিফারেন্ট ব্যাকটেরিয়া ফ্রম ডিফারেন্ট ভিউ পয়েন্টস, ব্যাকটেরিয়াল রিপ্রোডাকশন, গ্রোথ অ্যান্ড হাইপোথেটিক্যাল গ্রোথ কার্ভ, এটা স্পেশালি মেনশন করে দিয়েছি। আর হচ্ছে রিকোয়ারমেন্ট ফর ব্যাকটেরিয়াল সার্ভাইভাল, এটা মানে তারা কিভাবে সার্ভাইভ করে, হোয়াট আর দ্য ফ্যাক্টরস নিডেড। এই জিনিসগুলো জেনারেল মাইক্রোবায়োলজি থেকে তোমরা কভার করেছো আমি জানি, এবং সেটা ওখান থেকে পড়ে নেবা। এখান থেকে পার্ট পার্ট হয়তো ছোট ছোট কোশ্চেন আসতে পারে। আমরা সরাসরি ডেইরি মাইক্রোবায়োলজিতে যাব। Dairy microbiology is a branch of biology or biological science that deals with the study of microorganisms and their activity. Sorry, এটা হচ্ছে মাইক্রোবায়োলজি। আর এই যে ডেফিনিশন, এটাই যখন আমরা ডিলস উইথ দ্য মাইক্রোবস প্রেজেন্ট ইন মিল্ক, রাইট? যখন এই ওয়ার্ডটা করে দিবা, অর্থাৎ আমরা শুধু মাইক্রোবস
যেটা মিল্কে পাবো, মিল্ক প্রোডাক্টে পাবো, ওই মাইক্রোবস গুলা নিয়ে যখন ডিল করবো, এটাই ডেইরি মাইক্রোবায়োলজি। The microorganisms are playing a potential role in human welfare, both as useful and harmful biological agent. যেটা তোমরা জানো আমাদের intestinal tract এ হিউজ অ্যামাউন্টে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া আছে, এগুলো ইউজফুল ব্যাকটেরিয়া, আর কিছু সুযোগ সন্ধানী আছে অপরচুনিটি ব্যাকটেরিয়া, অ্যাজ ওয়েল অ্যাজ কিছু প্যাথোজেনিক আছে। প্যাথোজেনিক গুলো সবসময় অ্যাকচুয়ালি গাটে প্রেজেন্ট থাকে না, এটা নর্মালি আউটসাইডার, তারা ইন্ট্রুডার, বাট মোস্টলি প্রেজেন্ট থাকে হার্মফুল ব্যাকটেরিয়া। This lead to an extensive study of this microorganism with an aim of understanding their growth, nutritional requirement for their production, and disruption or both. Right. So এটা জাস্ট মাইক্রোবায়োলজির ডেফিনিশন বললাম, এবং এখান থেকে হয়তো তোমাদের সিনথেসিস করতে হবে হোয়াট ইজ ডেইরি মাইক্রোবায়োলজি। এই কোর্সে হয়তো মাইক্রোবায়োলজির ডেফিনিশন কখনোই চাওয়া হবে না, ডেইরি মাইক্রোবায়োলজির ডেফিনিশন চাওয়া হবে। কিছু ব্রাঞ্চ ডেইরি মাইক্রোবায়োলজি পড়তে গেলে আমাদের সাথে চলে আসবে, অথবা মাইক্রোবায়োলজি আছে ইন জেনারেল, তোমার যে ব্রাঞ্চ গুলো, তার মধ্যে একটা হচ্ছে ডেইরি মাইক্রোবায়োলজি। এখানে যে ব্রাঞ্চ গুলো আমি আর করছি না, জাস্ট লিস্ট অফ দ্য ডিফারেন্ট মাইক্রোবায়োলজিক্যাল অ্যাসপেক্টস। হিউম্যান মাইক্রোবায়োলজি তোমরা পড়তেছো, এবার ডেইরি মাইক্রোবায়োলজি আমরা কভার করব। সাথে এগ্রিকালচারের অনেক সাইড আছে মাইক্রোবায়োলজি, যেমন সয়েল মাইক্রোবায়োলজি একটা, ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজি আছে। সো আমাদের শুধু জানার জন্য এগুলো আমরা ফোকাস করবো হচ্ছে ডেইরি এন্ড রুমেন মাইক্রোবায়োলজি ফর দিস সেমিস্টার। সো হোয়াট আর দ্য সিগনিফিকেন্স অ্যাকচুয়ালি ডেইরি মাইক্রোবায়োলজি স্টাডি করার সিগনিফিকেন্স কি? Number one, which is we can assess the quality of milk and milk product by knowing the microbiological load or microbial load in it. ফ্রেশ মিল্কের এবং ফ্রেশ মিল্ক থেকে তোমার মিল্ক প্রোডাক্ট যেসব আমরা প্রসেস করব, এগুলোর কোয়ালিটি অ্যাসেস করা সম্ভব, বিকজ উই ডু হ্যাভ সার্টেন মাইক্রোবায়োলজিক্যাল স্ট্যান্ডার্ড, কি পরিমাণে মাইক্রোবস থাকতে পারবে এবং কোন ধরনের মাইক্রোবস থাকতে পারবে ফ্রেশ মিল্ক অথবা মিল্ক প্রোডাক্টে। So every product have a certain permitted level of microbial load, যেটা আমি বললাম যে রেফারেন্স স্ট্যান্ডার্ড আছে, above which it is considered not safe for the consumption. আমরা ওগুলা দেখবো খুব in the following classes. The natural flora, flora বুঝো তো, তাই না? ফ্লোরা কি? ভেজিটেশন, তার উদ্ভিদ। শিওর? তো আমরা ন্যাচারাল ফ্লোরা বলছি প্রেজেন্ট ইন মিল্ক, যেটা অর্গানিজম আমরা রেফার করতেছি এখানটায়, যে ন্যাচারালি থাকবে। যখন মিল্ক আসবে, মানে আমরা মিল্কিং করব, when it's draining out from the udder to the milk container, এটা অ্যাকচুয়ালি তখন স্টেরাইল, but once it is coming out from the tree, it is whenever it is getting to the environmental exposure, at that time the microbial entry point, right? So তোমাকে বুঝতে হবে যে যখন আডারে থাকবে, ট্রিটে থাকবে, মেমরি গ্ল্যান্ডে মিল্ক থাকবে, তখন এটা স্টেরাইল, unless the milk the cow is affected with the mastitis or any other disease, other diseases caused by different microbes. যদি হেলদি থাকে, আডারে থাকলে মিল্কটা স্টেরাইল, মানে জার্ম ফ্রি, মাইক্রোবস ফ্রি। যখনই মিল্কিং করতেছো, এটা এনভায়রনমেন্টাল এক্সপোজারে আসতেছে, ইভেন যে মিল্ক ক্যানেল, মিল্ক যে ফ্লো হবে তোমার কন্টেইনারে পড়ার আগে, যে এনভায়রনমেন্টাল এক্সপোজারে আসতেছে, এখানেই মাইক্রোবিয়াল এন্ট্রি হয়ে যায়, রাইট? সো বাট স্টিল ন্যাচারাল ফ্লোরা আমরা যেটা ফ্রেশ মিল্কে অ্যানালাইসিস করে পাবো,
ওটাকে যদি ন্যাচারাল ফ্লোরা ধরো, এটা একটা পারমিটেড রেঞ্জ আছে, অ্যাবভ হুইচ এটা আমরা কনসিডার করি স্পয়েলড মিল্ক। কারণ এই মাইক্রোবিয়াল প্রপাগেশন, এই জন্যই প্রথম স্লাইডে দিয়েছিলাম যে মাইক্রোবিয়াল গ্রোথ কিভাবে হয়, রাইট, রিকোয়ারমেন্ট কি, ওগুলা জেনে নিতে হবে আমাদেরকে। এবং কত আমরা সাপোজ মিল্কিং করতেছি, মিল্কিং করার জাস্ট 30 সেকেন্ড আগে আর্ডার যখন ছিল, টিটে ছিল, এই মিল্কটাই সেফ ছিল, মাইক্রোবস ফ্রি ছিল, স্টেরাইল ছিল। আর কন্টেইনারে পড়ার সাথে সাথেই আমার মাইক্রোবিয়াল অ্যাটাক হয়েছে। তো কোশ্চেন আছে সাথে সাথে দুধ কেন নষ্ট হয় না, বাট ওই এই যে কথা আছে যে পারমিটেড একটা লেভেল আছে, মাইক্রোবিয়াল যখন এন্ট্রি হলো, এটার প্রপাগেশন, এটার মাল্টিপ্লিকেশন, এটা ইট টেক্স টাইম, রাইট। সো সাথে সাথে দুধ নষ্ট হয়ে যায় না, টেক্স টাইম, বাট আমাদের কিছু পারমিটেড লিমিট আছে, ওই পর্যন্ত আমরা অ্যাকসেপ্টেবল ধরবো। এর উপরে চলে গেলে থ্রু মাল্টিপ্লিকেশন ওইটাকে আমরা স্পয়েলড মিল্ক বলবো। দুধের প্রপার্টি নষ্ট হওয়া, ফ্রেশ মিল্কের প্রপার্টি অথবা ডেইরি প্রোডাক্টের প্রপার্টি নষ্ট হওয়ার যে প্রসেস, এটাকে স্পয়েলেজ বলে। Since the milk is a complete food, it is potentially susceptible for contamination or to contaminate with pathogens. Therefore, it must be stored properly to avoid its excessive growth of microbes, and precaution must be taken to destroy them. So, কেমনে ডিস্ট্রয় করা যায় মাইক্রোবস গুলাকে দুধে, মনে আছে? স্যার হিট দিয়ে। ইন্ডাস্ট্রিয়ালি এটাকে বলে পাস্তুরাইজেশন, তাই না? পাস্তুরাইজেশন দিয়ে আমরা ডিস্ট্রয় করি। আরো বেশ কিছু প্রসেস আছে, মোস্ট কমনলি প্র্যাকটিসড হচ্ছে পাস্তুরাইজেশন। সো যেহেতু একটা কমপ্লিট ফুড, এটা একটা মানে খুব ফেভারেবল সোর্স ইভেন ফর দ্য মাইক্রোবস, রাইট, in order to grow excessively. Therefore, we must have to take care so that we can safeguard the milk and milk product. এটা দুইভাবে হতে পারে, এক হচ্ছে তুমি প্রপারলি স্টোর করবা যাতে মাইক্রোবিয়াল গ্রোথ হয়, অন্যদিকে সকল ধরনের প্রিকশন নিতে হবে in order to destroy the microbes already in milk. Certain microbes produce chemical changes that are desirable of cheese, yogurt, and fermented milk product. এটাও একটা সিগনিফিকেন্স মাইক্রোবায়োলজি পড়ার, কারণ আমরা যখন দই বানাবো আমরা মাইক্রোবস অ্যাড করব, রাইট, স্টার্টার কালচার অ্যাড করব। সো তুমি যদি নাই জানো যে স্টার্টার কালচার ধরনের ব্যাকটেরিয়া থাকে, স্টার্টার কালচার হিসেবে অ্যাপ্রুভ করলে আসলে মুশকিল। এবং মাইক্রোবায়োলজি এগুলা তোমরা গেইন করতে পারো, রাইট। সো এটা আমি তোমাদের কমন সেন্স ডেভেলপ করা, যদি সিগনিফিকেন্স আসে এর চেয়ে অনেক বেশি on the marks allocated. তুমি কারেক্ট করো, এটা ঠিক আছে? এটা 56 একদম কমে যাবে। 56 এদিকে দুইজন বসে দেখে একদম 56 নয়, নয় এখানে এটা 18 তিনটা বড়। তাহলে 5 জন কমে গেল, এখন স্যার 3 জন 65। এটা কিছুই করার দরকার, মানে হ্যাঁ তুমি কারেক্ট করে উল্লেখ করো আর কি সিটি, তাহলে হবে। ওই 65 এর এগেইনস্টে তুমি সিটি রেডি করলে আমি টাকা দেব। সো যেটা বলেছিলাম যে সিগনিফিকেন্স, আমাদের এক্সিস্টিং যেসব বই আছে, নতুন বই ছাড়াও মাইক্রোবায়োলজির বই আছে, সেটাও উঠিয়ে তোমরা দেখতে পারো, so that you can elaborate the significance of studying dairy microbiology অথবা microbiology in milk. So এখন কোশ্চেন আছে কি কি মাইক্রো অর্গানিজম থাকে। প্রথম পয়েন্ট বলেছি যে, যেটা আগেও বললাম, milk is sterile at secretion in the udder but contaminated by bacteria even before leaving the udder. In that case, ওই যে আমি ডিজিজ কেস এর কথা বলেছিলাম, রাইট, তোমরা ট্রিট করেছো, আই মিন আডার মেমোরি সিস্টেম এটার স্ট্রাকচার করেছো,
হুম কোথায় পড়েছো ফিজিওলজি আচ্ছা জি স্যার। এটা কি সিস্টেমিক ফিজিওলজি ছিল জি কে স্যার। পড়েছে মার্জিয়া জ্যোতি ম্যাম। আচ্ছা তাহলে তো তোমার টার্ম গুলো জানো যে অর্ডার ট্রিট ট্রিট ক্যানাল এগুলো নাম শুনেছো না জি স্যার। গুড সো এখানে আমরা বলছি আগেও বলেছি যে মিল্ক স্টেরাইল when it is synthesized and secreted যদি মানে তুমি অর্ডারের যে সেলুলার লেভেলে যাও অ্যালভিওলাই রাইট তখন দেখতে পারবা যে এক একটা সেলের কাজ কি কিভাবে মিল্ক সিনথেসিস হয় তো যখন সিনথেসিস হয় তখন এটা ফাইন এটা স্টেরাইল রাইট কিন্তু এটা প্রোন হয় হচ্ছে যে যখন একেবারে মিল্ক লেট ডাউনের আগে তোমার ট্রিটে যখন আসবে ট্রিট ক্যানাল দিয়ে জাস্ট টু ড্রেন আউট রাইট এই সময়টায় মাইক্রোবিয়াল এন্ট্রি হতে পারে ইফ ইওর কি বলি শেড হাইজিন ইজ নট প্রপার রাইট সাপোজ আর্ডারে তোমার একটু ফিসিস লেগে আছে রাইট তো অবশ্যই ওই মানে আর্ডারে অথবা ট্রিটে মাইক্রোবিয়াল লোড অনেক বেশি সারাউন্ডিংসে রাইট এবং এটা যদি প্রপারলি তোমার ক্লিন আপ না করো এটাকে মিল্ক হাইজিন বলে মিল্কিং হাইজিন ক্লিন আপ না করলে সো ইভেন যে ট্রিট ক্যানাল দিয়ে যে মানে ওয়েট করতেছে বের হওয়ার জন্য এই সময়টাও হতে পারে মাইক্রোবিয়াল এন্ট্রি হতে পারে বাট ইটস নট গোয়িং ইনসাইড অফকোর্স সো ফার্দার ইনফেকশন অফ the milk by microorganism can take place during the milking যেটা আমি বলতেছিলাম handling storage and other pre-processing activities so whenever it is coming out from the treat the microbial entry is started in every step whatever you do তুমি এমন তো বলতে পারো না অবশ্যই যে একটা বাকেটে তুমি মিল্কিং করতেছো এই বাকেটটা মাইক্রোবস ফ্রি এরকম মানে সিউরিটি আছে নাই ইভেন যদি বাকেটকে স্টেরিলাইজ করে নিয়ে যাও এক রুম থেকে স্টেরিলাইজ করে আর রুমে যাইতে যাইতে মাইক্রোবিয়াল এন্ট্রি হতে পারে ওই বাকেটেই তাই না সো নাথিং ইজ মাইক্রোবস ফ্রি ইন দ্য environment therefore milk is naturally exposed to the microbes so milk support the growth of a variety of bacteria including pathogen কিছু pathogenic bacteria favorable media milk যদি এন্ট্রি হয় সেখানটায় সো তাহলে কত ধরনের ব্যাকটেরিয়া মিল্কে আমরা ইন জেনারেল পাবো কিছু ব্যাকটেরিয়া পাবো অ্যাসিড ফর্মিং ব্যাকটেরিয়া রাইট অ্যালকালি ফর্মিং ব্যাকটেরিয়া পাবো গ্যাস ফর্মিং ব্যাকটেরিয়া প্রোটিওলাইটিক ব্যাকটেরিয়া ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া কোলিফর্ম প্যাথোজেনিক এন্ড মোল্ড আরো বেশ কিছু আসবে এইখানটায় জাস্ট হচ্ছে নাম দিয়ে কিছু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি যেমন অ্যাসিড ফর্মিং ব্যাকটেরিয়া কি করবে আসলে অ্যাসিড ফর্মিং ব্যাকটেরিয়া অলওয়েজ ডু দেয়ার ওয়ার্ক ফর দেয়ার ওন সার্ভাইভাল এটা আগেও বলেছি প্রোগ্রাম মাইক্রোবায়োলজিতে ওরা যাই করুক তাদের সার্ভাইভালের জন্য করবে রাইট ইন এক্সচেঞ্জ তারা কিছু প্রোডাক্ট অথবা বাই প্রোডাক্ট তৈরি করবে যেটা আমাদের জন্য অনেক সময় অবজেকশনেবল রাইট অ্যাসিড ফর্মিং ব্যাকটেরিয়াটা তাদের নিউট্রিয়েন্ট কি বলি হান্ট করার জন্য তারা তাদের অ্যাক্টিভিটি করবে ইন এক্সচেঞ্জ তারা অ্যাসিড ফর্ম করবে বাই ব্রেকিং ডাউন ল্যাকটোজ কিছু অ্যালকালি ফর্মিং ব্যাকটেরিয়া সেম প্রিন্সিপালে কাজ করবে রাইট অ্যালকালোজেন্স স্পেসিস গ্যাস ফর্মিং ব্যাকটেরিয়া কোলিফর্ম ব্যাকটেরিয়া প্রোটিওলাইটিক ব্যাকটেরিয়া যেটা প্রোটিনকে ব্রেক ডাউন করবে কেজিন ফর এক্সাম্পল ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া especially acid forming bacteria lactic acid bacteria but lactic acid bacteria significance much more in the dairy industry because these are the probiotic bacteria therefore এটা আলাদা করে দেখা হয়েছে কোলিফর্ম ব্যাকটেরিয়া হচ্ছে অলওয়েজ আনডিজায়ারেবল যেটা মানে মেইন সোর্স আমরা ধরে নেই ফিকাল কন্টামিনেশন অফ মিল্ক আনহাইজেনিক মিল্ক আর হচ্ছে প্যাথোজেনিক ব্যাকটেরিয়া এক্সাম্পল স্পেসিফিক্যালি বলতে হবে পড়তে হবে সিটিতে কার্বন এই ছাত্র উপদেষ্টা বরাবর মানে তার আমরা টাকা দেবো এই প্রেক্ষাপটে এটা রেফারেন্স দিয়ে আমাদের ছাত্র সংখ্যা উল্লেখ করে টাকার ওই টাকার পরিমাণ 65 × 150 টাকার পরিমাণ উল্লেখ করে এরপরে কিছু মোল্ড
থাকবে। সো এইখানটায় কিছুই না, কঠিন তেমন কিছু না, জাস্ট মনে রাখতে হবে টাইপ এবং দুই একটা করে এক্সাম্পল। এবং মাইক্রোবায়োলজি এই জন্যই কঠিন হয়ে আসে, যখন মাইক্রোবিয়াল ক্যারেক্টারিস্টিক্স পড়ো এবং এক্সাম্পলে আসো, তখন একই জিনিস বিভিন্ন জায়গায় মানে হতে পারে আর কি। এখানে আরো ডিটেলস দেয়া আছে, এক একটা মাইক্রোবস এর নাম দিয়েছি প্রিডমিনেটিং, এবং এটা আসলে কি করে। করতেছে, গ্যাস ফর্ম করতেছে, রাইট। এটা এমন এনভায়রনমেন্ট তৈরি করতেছে যেটা পিএইচ তোমার কমায় দিচ্ছে, যার কারণে আদার ব্যাকটেরিয়াল তোমার সার্ভাইভাল ডিফিকাল্ট হচ্ছে, যেগুলো মোস্টলি বেনিফিশিয়াল, এবং কিছু অপরচুনিটি ব্যাকটেরিয়া যেগুলো বেশি গ্রো করতে পারে, রাইট। সো এই স্পয়েলেজ মেকানিজম বিভিন্ন অর্গানিজমের বিভিন্ন রকম। তো এইখানটায় মানে সেম জিনিস এখানে একটু শর্ট করে দেওয়া, এখানে ইলাবোরেট করে দেওয়া, রাইট। তোমরা এইখানটায় জাস্ট হচ্ছে লেফট সাইডে তোমার মাইক্রোবস, ইন্ডিভিজুয়াল মাইক্রোবস, এবং রাইট সাইডে হচ্ছে তাদের অ্যাকশন ইন মিল্ক। মোস্টলি দেখবা অ্যাসিড ফর্মিং, এবং স্পয়েলেজের যে প্রাইমারি যে কজ ইন মিল্ক, সেটা হচ্ছে অ্যাসিড ফর্মেশন। এটা আমাদের ডেইরি একটা বই থেকে নেওয়া, রাইট। তোমরা বই কালেক্ট করলে এটা পেয়ে যাবা। এখানে যেটা দেয়া আছে যে জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ ব্যাকটেরিয়া, all are milk bacteria present in milk, organism present in milk, তাদের কিছু সিম্পল ক্যারেক্টারিস্টিক্স দেয়া আছে, রাইট। সো আমি অবশ্যই সবগুলা মানে ক্যারেক্টারিস্টিক্স পড়তে যাচ্ছি না, এটা আমি স্কিপ করব, এটা তোমরা পড়ে নেবে। এখানে ক্লাসিফিকেশন এইভাবে দেওয়া আছে, জেনারেল ক্লাসিফিকেশন যেটা, যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কোনটা, গ্রাম পজিটিভ রড, তারপরে গ্রাম পজিটিভ রড স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া, যেটা মানে খুবই অবজেকশনেবল। স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া গুলা অনেক সময়, অনেক ব্যাকটেরিয়া আছে স্পোর ফর্মার, যে ব্যাকটেরিয়া ইটসেলফ ডিস্ট্রয় হয়ে যায় পাস্টারাইজেশন টেম্পারেচারে, বাট স্পোর গুলা ডিস্ট্রয় হয় না। সেই স্পোরের জন্য এটা ইট ক্যান কজ অ্যাকচুয়ালি মিল্ক স্পয়েলেজ, যার জন্য স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া খুবই মানে আমাদের ডেইরি ইন্ডাস্ট্রির জন্য, ডেইরি সায়েন্টিস্টদের জন্য খুবই অ্যালার্মিং অ্যাকচুয়ালি। এবং এতটা চিন্তার কারণে ইফেক্টিভ ওয়ে আছে আমাদের এটা ডিস্ট্রয় করার, সেটা ফলো করলেই হয়। আর গ্রাম নেগেটিভ রড, আমাদের তোমরা কি জানো যে মাইক্রোবায়োলজি যেহেতু পড়েছো, যে ইন জেনারেল কোন টাইপের ব্যাকটেরিয়া প্যাথোজেনিক হয়, গ্রাম পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ গুলা বেশি প্যাথোজেনিক হয়। ওইটা জেনারেল ক্লাসিফিকেশন, যেটা আমরা আগেও আমাদের সেন্স আছে, রাইট। কিন্তু মিল্কের ব্যাকটেরিয়া যখন পড়বো, ডেইরি মাইক্রোবায়োলজি যখন পড়বো, এইটা আমাদের খুবই দরকার। ক্লাসিফিকেশন বেসড অন দ্য heat tolerance, right? A specific type of microbes in milk and milk product. Classification by temperature preference অথবা heat tolerance, এভাবে বলতে পারো। Remember, note it down. প্রথমটা হচ্ছে সাইক্রোট্রফিক, that means cold tolerant bacteria. This bacteria actually can reproduce at the temperature below 7 degree centigrade, regardless the optimum temperature. Optimum temperature তাদের যাই হোক, comfortable temperature তাদের যাই হোক, psychotropic bacteria গুলা, especially we're talking about milk bacteria, right? Whenever it is cold tolerant অথবা psychotropic, whatever may be its optimum or comfortable temperature, it can actually grow and reproduce under 7 degrees centigrade. So 7 degree means even in the refrigeration condition, তাই না? Number 2, psychrophilic bacteria. এটা হচ্ছে cold loving bacteria. দুইটার মধ্যে ডিফারেন্স আছে, দুইটাই কোল্ড, বাট একটা হচ্ছে টলারেন্ট, একটা হচ্ছে লাভিং। Bacteria that have a optimum growth temperature below 20 degrees. So এখানে আমরা টলারেন্ট বলতে পারছি না। এই সাইক্রোফিলিক ব্যাকটেরিয়ার অধিকাংশই হয়তো cold tolerant না, but their optimum temperature 20 degree or less, right?
তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি যে all cyclophilic bacteria are cyclotrophic, but all cyclotrophic bacteria are not cyclophilic. বুঝতে পারছো? So let's proceed. Mesophilic bacteria. কারো কোশ্চেন থাকলে এই স্লাইডে পরে কোশ্চেন করো। Mesophilic bacteria হচ্ছে loving the happy medium, right? So এটা জাস্ট নিয়ে আসার জন্য উইদিন ব্র্যাকেট কিছু রাখতে হয়, কারণ সবগুলোর ক্ষেত্রে ব্র্যাকেটে কিছু রেখেছি, যেমন কোল্ড টলারেন্ট, ইট জাস্ট মেক দ্য সেন্স ক্লিয়ার, কোল্ড লাভিং মেক দ্য সেন্স ক্লিয়ার। সো এইখানটায় এটা একটা মানে মিডিয়াম রেঞ্জের ব্যাকটেরিয়া। মিডিয়াম রেঞ্জ বলতে তার এনভায়রনমেন্ট হচ্ছে মিডিয়াম, না ভেরি কোল্ড না ভেরি হট, রাইট? সো এই জন্য মেসোফিলিক, আর এই জন্যই উইদিন ব্র্যাকেট লাভিং দ্য হ্যাপি মিডিয়াম। হ্যাপি মিডিয়াম বলতে মাইক্রোবায়োলজিতে আমরা যত মিডিয়াম তৈরি করি তাদের মাইক্রোবিয়াল কালচারের জন্য আসলে যে রেঞ্জের আমরা টেম্পারেচার ইউজ করি, নর্মালি ম্যাক্সিমাম 39 to 18 ডিগ্রিজ, এই রেঞ্জের মধ্যে এই ব্যাকটেরিয়াগুলো ন্যাচারালি খুব ভালোভাবে গ্রো করে, হ্যাভিং দ্য অপটিমাম গ্রোথ টেম্পারেচার বিটুইন 20 to 44 ডিগ্রিজ, হ্যাঁ, অনেক সময় 40 ডিগ্রিজও বলা যায়। সেগুলো হচ্ছে মেসোফিলিক ব্যাকটেরিয়া। থার্মোফিলিক অ্যাগেইন, উপরে দেখো সাইক্লোফিলিক যখন আছে লাভিং, আর ট্রফিক যখন আসতেছে তখন টলারেন্ট। শব্দ থেকেই তোমাদের বোঝার চেষ্টা করতে হবে। সো থার্মোফিলিক হচ্ছে থার্মো মিন হিট, ফিলিক লাভিং। সো হিট লাভিং ব্যাকটেরিয়া, the bacteria having the optimum growth temperature, it should be more than 44, that means 44 পর্যন্ত যদি মেসোফিলিক হয় তাহলে 45 থেকে শুরু আপ টু 60 ডিগ্রি সেন্টিগ্রেড, এই টেম্পারেচার রেঞ্জের মধ্যে এই থার্মোফিলিক ব্যাকটেরিয়াটা ভালোভাবে গ্রো করতে পারে, রাইট? এন্ড আরেকটা হচ্ছে থার্মোডিউরিক, ওই যে টলারেন্ট সেরকমই একটা টার্ম, ইনডিউর করা, সার্ভাইভ করা। সো থার্মো হিট, ডিউরিক মানে সে টলারেট করতে পারে অথবা সার্ভাইভ করতে পারে। হিট ইনডিউরিং ব্যাকটেরিয়া, হ্যাঁ, the bacteria endure high temperature above 70 degrees. They do not grow and reproduce at the high temperature but can resist them without being killed. আমরা যেমন HT pasteurization যখন করি তখন 72 ডিগ্রিজে করি, তাই না? এর কারণ হচ্ছে এই যে থার্মোডিউরিক ব্যাকটেরিয়া, সেটাও যেন আমরা ইনশিওর করি যে সেটাও আমরা কিল করতে পারছি। বাট আনফরচুনেটলি যেটা হয়, থার্মোডিউরিক ব্যাকটেরিয়াগুলো আফটার পাস্তুরাইজেশন কিছু ব্যাকটেরিয়া থেকে যায়, কারণ এটা হয়তো এত হাই টেম্পারেচার, থার্মোডিউরিক যেটা এত হাই টেম্পারেচারে অ্যারাউন্ড অর অ্যাবভ করতে পারে না, রিপ্রোডিউস করতে পারে না, বাট দে ক্যান সার্ভাইভ, দে ক্যান রেজিস্ট। ওকে, সো somehow because of being the short time in HTST, some thermodiuric bacteria can survive. এখন যদি তোমাকে কোশ্চেন করা হয় যে পাস্তুরাইজড মিল্কে তুমি অ্যানালাইসিস করে এক ধরনের ব্যাকটেরিয়া পেয়েছো, সেই ব্যাকটেরিয়াগুলো কোন টাইপের ব্যাকটেরিয়া হতে পারে, ইউ মাস্ট হ্যাভ টু আনসার থার্মোডিউরিক, নট থার্মোফিলিক। থার্মোফিলিক সবগুলাই ডিস্ট্রয় হয়ে যাবে, কারণ আমাদের যে টাইপের পাস্তুরাইজেশন করো, যেমন LTLT যেটা লো টেম্পারেচার হাই টাইম, LTHT যে 63 ডিগ্রিসে আমরা পাস্তুরাইজ করি ফর 30 মিনিটস, ভ্যাট পাস্তুরাইজেশন যেটা, সেটাও দে ক্যান কিল অ্যাকচুয়ালি অল থার্মোফিলিক, রাইট? সো পাস্তুরাইজ টেম্পারেচারে যদি কোনো মাইক্রোবস, পাস্তুরাইজ মিল্কে যদি কোনো মাইক্রোবস পাও অথবা মিল্ক প্রোডাক্টে, তাহলে দ্যাট মোস্ট প্রবাবলি বি থার্মোডিউরিক ব্যাকটেরিয়া। ওকে, সো এনি কোয়েশ্চেন হিয়ার? Numbers? হ্যাঁ, তোমার শর্ট করে পড়বা, তোমার এখানে মানে যা দেয়া আছে রিলেটিভলি লার্জার, থিক রড, ঠিক আছে, এখানে যে 4-5-6টা ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে, এটা না তোমরা এখান থেকে শর্ট ডাউন করো যে প্রত্যেকটা 2টা অথবা 3টে করে মনে রাখো ক্যারেক্টারিস্টিক্স, এবং যে টাইপের ব্যাকটেরিয়া পড়বা 3টা অথবা 4টা এক্সাম্পল মনে রাখো, তাহলেই হবে। এত কমপ্লিকেটেড করার কিছু নাই। মাইক্রোবায়োলজি আমি জানি, মাইক্রোবায়োলজি এই জন্যই কঠিন যে সেম থিং রিপিটেডলি আসে এবং অনেক ইনফরমেশন ফর দা মানে ডিফারেন্ট টাইপস অফ ব্যাকটেরিয়া।
সো ইনফরমেশন ফ্লো বেশি, দেয়ারফর এটা একটু বেশি ডিফিকাল্ট মনে হয়, বাট ইন জেনারেল আসলে এটা অ্যাজ এ কন্টেন্ট এটা অতটা ইয়ে না, ডিফিকাল্ট না যে তোমার মেকানিক্স। মাইক্রোবায়োলজির ক্ষেত্রে বলেছি, কেমিস্ট্রি ক্ষেত্রে না। তোমাদের 11টায় বের হতে হবে, আমি আর 10 মিনিট কভার করি। এখানটায় যেগুলা এখানে বলেছি, রাইট, সাইক্রোট্রপিক, সাইক্লোফিলিক, মেসোফিলিক, থার্মোফিলিক এন্ড থার্মোডিউরিক। এখানে যে টেম্পারেচার দেওয়া আছে দেখো, এখানে সুন্দর করে ই করা আছে যে 7 ডিগ্রিজ এর নিচে হলে সাইক্লোফিলিক, সাইক্রোট্রপিক, and then mesophilic and thermophilic, thermodiuric তার উপরে, রাইট। এটা জাস্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড। আর এগুলা হয়তো আমি সবগুলো পড়বো না, এখানে খুব জেনারেল কথাবার্তা আছে এবং কিছু কিছু জায়গায় হচ্ছে আইদার বোল্ড করা আছে অথবা আন্ডারলাইন দেয়া আছে, রাইট। আন্ডারলাইন দেওয়া মানে এইটাই উৎকৃষ্ট কিছু এক্সাম্পল যেটা কমনলি চলে আসবে এই টাইপের ব্যাকটেরিয়ার জন্য, সাইক্রোট্রফিক অথবা সাইক্রোটলারেন্ট যেটাই বলো। কিছু কমন ক্যারেক্টারিস্টিক্স দেয়া আছে, আর কিছু নতুন টার্ম যেটা আমি ইয়ে করে দিচ্ছি, যেমন সিআইপি। সিআইপি হচ্ছে মার্কেট মিল্ক, তোমাদের যদি পুড়িয়ে থাকে ভালোভাবে তাহলে ওখানে পড়ানোর কথা। ক্লিনিং ইন প্লেস, ডেইরি ইন্ডাস্ট্রি যে আমাদের পাইপলাইন আছে বিশাল বড়, তোমরা গিয়েছো কি কোনো ইয়েতে ট্যুরে, কোনো মিল্ক প্রসেসিং প্ল্যান্টে গিয়েছো? তোমাদের সৌভাগ্য হয়েছিল? না স্যার। সৌভাগ্য অর্জন করো, বসে আছো কেন? এটা এটা অ্যাটলিস্ট দেখা উচিত, এটা তো কাছাকাছি আছে, টেকেরহাটে আছে একটা। জি স্যার, নিয়ে চলেন। তোমরা অ্যারেঞ্জ করো, আমি তো তোমাদের জন্য বসে আছি। এটা দেখা দরকার। আমি যদি এখন সিআইপি বলি তোমরা বুঝবা না। হ্যাঁ, সিআইপি আছে ক্লিনিং ইন প্লেস, এবং তোমরা যদি ডেইরি প্রসেসিং ইন্ডাস্ট্রি ইউটিউবে দেখো, দেখবা যে অনেক মেশিনারিজ, অনেক ধরনের পাইপ, এই রুম থেকে ওই রুম, একতলা থেকে 2 তলা 3 তলা, মানে বিশাল একটা ফ্যাক্টরি। জাস্ট এক জায়গায় তুমি মিল্ক মানে ইন করাবা, এটা বিভিন্ন জায়গায় চলে যাবে বিভিন্ন প্রসেসিং এর জন্য, রাইট। এবং এগুলা সবগুলো আছে পাইপলাইনের মধ্যে হয়, মাধ্যমে হয়। কারণ পাইপলাইন তো আসলে খোলা সম্ভব না, বিশাল বিশাল ভ্যাট আছে। সাপোজ তোমার 200 লিটার দুধ স্টোর করা যায়, হিট আপ করা যায়, এগুলো তো আর মানে তুমি বাই হ্যান্ড ক্লিন আপ করতে পারবে না, রাইট। সো আমাদের প্রসেসিং ইন্ডাস্ট্রিতে যত আমরা মেশিনারিজ এন্ড পাইপলাইনস ইউজ করি ফর ট্রান্সপোর্টিং মিল্ক, এগুলাকে বাই কিপিং দেম ইনস্ট্রুমেন্ট এন্ড দ্য লাইন্স ইন প্লেস আমরা ক্লিন আপ করতে পারি। এইটা বলা আছে যে এইটা প্রপারলি করতে হবে, কারণ অনেক জায়গায় আছে আমরা করি যে কোল্ড স্টোরেজ সাপোজ, রাইট, মিল্ক যখন চিলিং সেন্টারে একটা তোমার সাইলো থাকে যেখানে হয়তো 1000, 2000, 3000 লিটার দুধ আমরা স্টোর করি, এবং টেম্পারেচার হচ্ছে 4 ডিগ্রি 5 ডিগ্রি, হ্যাঁ। তো এইটা ক্লিন আপ এনশিওর করতে হবে এমন ভাবে সো দ্যাট সাইক্লোফিলিক ব্যাকটেরিয়া, সাইক্লোট্রপিক ব্যাকটেরিয়া ক্যানট সার্ভাইভ দেয়ার, রাইট। সো আমি জানি না তোমাদেরকে হয়তো কিছু ভিডিও দেখানো যেতে পারে যখন অফলাইন ক্লাসে থাকবো, বাট বিফোর দ্যাট তোমরা জাস্ট হচ্ছে একটু বোঝার চেষ্টা করো, অথবা মানে এটা ধরে নাও যে ক্লিনিং ইন প্লেস। এইটা ভয় পাওয়ার কিছু নাই, এটা জাস্ট একটা রিসেন্ট ইয়ে থেকে নেয়া, এই সাইক্লোফিলিক ব্যাকটেরিয়া পড়তেছি, এইটারই কিছু এক্সাম্পল একটা রিসেন্ট রিসার্চ আর্টিকেল থেকে, কোনটা কত পার্সেন্টে চলে আসছে, রাইট। এগুলো কিন্তু সব সিডোমোনাস, মোস্টলি সিডোমোনাস জেনাস এবং ডিফারেন্ট স্পেসিস হাইলাইট করা। থার্মোডিউরিক ব্যাকটেরিয়া সিমিলারলি তোমরা এখানটায় হচ্ছে শুধু ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু এক্সাম্পল দেয়া আছে, রাইট, যেটা বোল্ড করে দেয়া। এটাই তোমাদের দরকার অ্যাকচুয়ালি। ক্যারেক্টারিস্টিক্স পড়ার পাশাপাশি খুবই জেনারেল কথাবার্তা, আচ্ছা, পাশাপাশি হচ্ছে এই মোস্ট ইম্পর্টেন্টলি তোমার এই জেনাস গুলো মনে রাখতে হবে, এবং সাথে কিছু স্পেসিস চলে আসবে। কোলিফর্ম ব্যাকটেরিয়া একটু বলি। কোলিফর্ম ইকোলাই নাম তো শুনেছো, ব্যাকটেরিয়া মানে পড়েছো, ইকোলাই শুনে নাই এটা হয় না নরমালি, সবাই জানে ইকোলাই অ্যাকচুয়ালি
যদি মিল্কে প্রেজেন্ট থাকে তাহলে এটা একটা ব্যাড ইন্ডিকেটর, এটা ইন্ডিকেট করে যে মিল্কটা হাইজেনিক এনভায়রনমেন্টে প্রডিউস হয় নাই, প্রোডাকশন হয়নি। হ্যাঁ, মিল্কের সারাউন্ডিংস, মিল্কিং এরিয়ার সারাউন্ডিংস খুব ডার্টি ছিল, রাইট? এবং এইটা মানে সোর্স আছে ফিকাল কন্টামিনেশন, অর্থাৎ যে আমাদের কাউডাং আছে সেটা যদি কোনো কারণে মিল্কের এক্সপোজারে আসে তাহলেই ফিকাল কন্টামিনেশন হয় এবং কলিফর্ম ব্যাকটেরিয়া পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ইভেন তোমার হয়তো ফিকাল কন্টামিনেশন হয় নাই, ডিরেক্ট কাউডাং মিল্কে আসে নাই অথবা পাও নাই, বাট স্টিল ইউ ক্যান অ্যাকচুয়ালি get coliform bacteria because some indirect contamination. Suppose তোমার হাতে হয়তো কলিফর্ম আছে, হ্যাঁ, তুমি একেবারে কাউডাং হয়তো ধরো নাই, বাট কাউডাং মানে তার কন্ট্রাক্টে এসেছে এরকম কোনো ইউটেনসিলস, সেটা টাচ করেছো, রাইট? তুমি যে গাড়ি দিয়ে আসছো সেই গাড়ির হ্যান্ডেলে অথবা স্টিয়ারিং এ তোমার হয়তো কলিফর্ম ব্যাকটেরিয়া ছিল। সো এই ব্যাকটেরিয়া তো এভরিওয়্যার অ্যাকচুয়ালি, কিন্তু উইদাউট বিং এক্সপোজড বাই দ্য feces, still milk can contain some of the coliform bacteria, right? So এটা একটা পারমিটেড লিমিট আছে। আমরা যখন মাইক্রোবায়োলজিক্যাল স্ট্যান্ডার্ড পড়বো মিল্কের তখন দেখবো 10 ম্যাক্সিমাম 10 ইন নাম্বার, 10টা কলিফর্ম ব্যাকটেরিয়া পাইলে এটাকে সেভ ধরতে পারো। বাট বিফোর দ্যাট, সরি, মোর দেন দিস, you must have to suspect the milk has been produced in a dirty environment or handled by a milkman having dirty hand. So এরকম অনেক রিজন তুমি নিয়ে আসতে পারো, রাইট? সো কলিফর্ম ব্যাকটেরিয়া শুধু বলবো যে এটা রিয়েলি রিয়েলি অবজেকশনেবল কলিফর্ম ব্যাকটেরিয়া প্রেজেন্ট ইন মিল্ক, এবং যদি প্রেজেন্স হিউজ নাম্বারে হয় তাহলে এটা ধরে নিতে হবে তোমার এটা ফিকাল কন্টামিনেশন, এবং এইখান থেকে অবশ্যই তোমাকে মানে দূরে থাকতে হবে, সেফগার্ড করতে হবে মিল্ক এবং মিল্ক প্রোডাক্টকে as much as possible। কলিফর্ম ব্যাকটেরিয়া কম রাখতে হবে মিল্কে এবং মিল্ক প্রোডাক্ট। এবং একটা সুখের বিষয় আছে যে এই কলিফর্ম ব্যাকটেরিয়া এটা আসলে নর্মাল পাস্তুরাইজেশন যে টেম্পারেচার আছে, ভ্যাট পাস্তুরাইজেশন টেম্পারেচার 63 ডিগ্রিজ, এটাতে তারা মানে কিল হয়ে যায়, রাইট? সো একান্ত যদি ফ্রেশ মিল্কে কিছু কলিফর্ম ব্যাকটেরিয়া পাও, ডোন্ট ওয়ারি, জাস্ট গো ফর পাস্তুরাইজেশন, কিল ইট and make sure that further entry is not happening. কিছু প্যাথোজেনিক ব্যাকটেরিয়া আছে, প্যাথোজেনিক ব্যাকটেরিয়া নিয়ে তোমরা অনেক পড়েছো, সেগুলার ইয়েতে যাচ্ছি না আমি, জেনারেল কথাবার্তা উপরে দেয়া। আর আমার টার্গেট হচ্ছে যে কিছু এক্সাম্পল সাথে আছে কোনটা কি করে আসলে, যেমন হচ্ছে কক্সিলা ব্রুয়েন্টি, কিউ ফিভার, অথবা ফ্লু লাইক ইনফেকশন করবে, এবং এই ইনফেকশন গুলা মোস্টলি হিউম্যানে আউটব্রেক করে, রাইট? সো এক্সাম্পল এবং কি ডিজিজ। আর এটা নিয়েও আসলে প্যাথোজেনিক ব্যাকটেরিয়া নিয়েও ভয়ের কোনো কারণ নাই। মোস্ট অফ দ্য প্যাথোজেনিক ব্যাকটেরিয়া can be killed, can be destroyed by the pasteurization temperature, right? So আমাদের হাতিয়ার একটা whatever microbes present in milk, আমরা যদি pasteurization করি, most of the bacteria actually আমরা কিল করতে পারবো যেগুলো হার্মফুল। এরপরে যদি কিছু মানে যেমন থার্মোডিউরিক কিছু ব্যাকটেরিয়া আছে, থার্মোডিউরিক ব্যাকটেরিয়ার মধ্যেই প্যাথোজেনিক ব্যাকটেরিয়া দুই একটা থাকতে পারে, সো ওগুলা আমরা টেক কেয়ার করবো স্পেশালি, বাট এগুলার সংখ্যা খুব কম। এবং সবার শেষে, এটা তো নেট থেকেই নেওয়া, তোমরা বুঝতেছো যে আমি জাস্ট কুইকলি দেখাতে চাচ্ছিলাম যে হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন থার্মোফিলিক এন্ড মেসোফিলিক ব্যাকটেরিয়া। এই দুইটা কাছাকাছি, তাই না? মেসোফিলিক হচ্ছে আপ টু 40 ডিগ্রিজ 44 ডিগ্রিজ, আর থার্মোফিলিক তার থেকে একটু বেশি। সো প্রপার্টিজ পয়েন্ট অফ ভিউ থেকে এদের অনেক মিল আছে এবং অ্যাকশনে অনেক মিল আছে। সো জাস্ট গো থ্রু দিস ওয়ান। সো তোমাদের কালকে ল্যাকটোজ ক্রিস্টালাইজেশন পর্যন্ত পড়িয়েছিলাম, ওই পর্যন্তই কোশ্চেন থাকবে, তার বাইরে মানে ল্যাকটোজের যে বাকি অংশ ওখান থেকে কোশ্চেন হবে না, রাইট? আর ওইদিকে প্রোটিন, ফ্যাট, আর হচ্ছে এই লেকচারটা, এই কয়েকটার মধ্যে পরীক্ষা। কয় তারিখ যেন পরীক্ষা? 15 তারিখ। জি স্যার। আচ্ছা, পড়াশোনা শুরু করো, পরীক্ষা হবে লাইক বিফোর,
20টা এমসিকিউ থাকবে, খুব সহজ সহজ এমসিকিউ, শুধু ক্লিক করবা, মার্কস পেয়ে যাবো। 5 মিনিটের পরীক্ষা হবে, সহজ পরীক্ষা। সো অল দ্য বেস্ট। আমার একটা পরীক্ষা আছে, সেই পরীক্ষা নিতে যাই। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার।